সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 35 নিয়ে আসা পড়ছি। তো শুরু করা যাক। মেঘলা বলল মুভি দেখছি মুভি। রাফি হতবাক। মেঘলা বলল কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তখন রাফি বলল না মানে পাগল কত প্রকার হতে পারে, তোকে না দেখলে জানতেই পারতাম না। মুভি থেকে বাচ্চা নেওয়ার শখ, ভাবা যায়? ভাবা যায় এগুলা? ভাবা যায়? তখন মেঘলা বলল বাজে কথা বলবি না। তখন রাফি বলল আচ্ছা বলবো না। তা মুভির বাচ্চাটা কি খুব কিউট ছিল নাকি? মেঘলা বলল বাচ্চা দিবি না তাই না? তাই না? রাফি বলল আরে মানা করলাম কখন, দিব দিব, তুই খাওয়া শেষ কর। আমরা এতিমখানায় গিয়ে মুভির বাচ্চাটার কিউট একটা বাচ্চা নিয়ে আসবো, ঠিক আছে? তোর যতদিন ইচ্ছা তোর কাছে রাখিস, আমি বন্ডে সাইন করে নিয়ে আসবো। মেঘলা রেগে বলল কি বললি তুই? রাফি বলল আচ্ছা বাবা, ফেরত দিতে হবে না, একেবারে দত্তক নিয়ে আসবো, ঠিক আছে? মুভির মতো বাচ্চা পেলেই তো হলো নাকি? তখন মেঘলা বলল মুভিতে কোনো বাচ্চা ছিল না, আমি এতিমখানার বাচ্চা চাই। আমি এতিমখানার বাচ্চা চাই না, আমার তোর বাচ্চা চাই। তখন রাফি বলল উফ, আবার কত চিন্তা করে বাচ্চার ব্যবস্থা করলাম, সেটাও পছন্দ হলো না। মেঘলা তুই কি কখনো বড় হবি না? ধর তোর বাচ্চা হলো, তুই তুই তাকে মানুষ করতে পারবি? তোকে সামলাতে গিয়ে তো আমি হাঁপিয়ে যাই, তুই বাচ্চা মানুষ করবি কি করে? এখনই কিসের বাচ্চা? তোর কি নিজের কোনো ভবিষ্যৎ নেই, কেরিয়ার নেই? তখন মেঘলা বলল আমার কেরিয়ারের দরকার নেই, চাই না উজ্জ্বল ভবিষ্যৎ, আমি কিছু চাই না ভাইয়া, আমি শুধু তোকে চাই। তখন রাফি বলল আমি আসি। তখন মেঘলা বলল কতদিন থাকবি? আমার পরীক্ষার আরো অনেক দেরি, ততদিনে যদি তোর মত বদলে যায়। আমাদের ভালোবাসা তো কোনো ভিত্তি নেই, আমাকে তুই ছুঁড়ে ফেলে দিলে আমার পক্ষে কথা বলার মতো কেউই নেই। একটা বাচ্চা থাকলে অন্তত ওর জন্য হলেও তুই আমায় ছেড়ে যাবি না। আমি জানি তোকে এখন বিয়ে করতে বললে তুই রাজি হবি না, কারণ তুই বড় মাকে দেওয়া কথা খেলাপ করবি না। তাই চেয়েছিলাম যদি অ্যাক্সিডেন্টলি বাচ্চা হয়ে যায় তাহলে সবাই আমাদের বিয়ে দিতে বাধ্য হবে, তুইও। রাফি বলল তার মানে তুই আমাকে সন্দেহ করে এসব করতে চাইছিস? তোর ধারণা আমি তোকে ছেড়ে দিব, এটাই তো? তখন মেঘলা বলল না, আমি তোকে সন্দেহ করি না, কিন্তু আমি শুনেছি নীলিমা আপুকে বড় মা বলছিল যেভাবেই হোক তোর সাথে বিয়ে দিবে, সোজা ভাবে না হলে বাঁকা ভাবে দিবে। তাই যেন এখন আপু সিনক্রেট না করে ফিরে যায়। বড় মা কথা দিয়েছে নীলিমা আপুকে তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। রাফি মুচকি মুচকি হাসছে। মেঘলা বলল তুই হাসছিস? রাফি বলল কই না তো, তারপর কি হলো? তখন মেঘলা বলল ধর বড় মা যদি অসুস্থ হয়ে যায় আর তোকে অনুরোধ করে নীলিমা আপুকে বিয়ে করতে বলে, তুই কি বড় মাকে ফিরিয়ে দিতে পারবি? এবার রাফির মুখের হাসিটা মলিন হয়ে গেল। তখন মেঘলা বলল কি বল না, আমি জানি তুই পারবি না, কারণ তুই বড় মাকে ভালোবাসিস। বাসার সবাই তোকে চাপ দিবে, তুই বাধ্য হবি বিয়েতে রাজি হতে। আমাকে সান্ত্বনা দিবি, নানানভাবে বোঝানোর চেষ্টা করবি। মেঘলার কথা শেষ হওয়ার আগেই রাফি মেঘলাকে জড়িয়ে ধরলো। রাফি বলল চুপ কর মেঘলা। মেঘলা বলল আমি তোকে হারাতে চাই না ভাইয়া, আমি মুভিতে দেখছি মা অসুস্থ হয়ে ছেলেকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমি বলছি না বড় মা এমনটা করবে, কিন্তু নীলিমা আপুকে যেহেতু কথা দিয়েছে। তখন রাফি বলল তাই ভয় পেয়েছিস, এটাই তো? মেঘলা বলল রাফি কিছু না বলে উঠে চলে গেল। মেঘলা বলল বড় মার কথা এমন বললাম তাই রাগ করছিস তাই না? আমি তো বলতে চাইনি, তুই জোর করলি। কিছুক্ষণ পর রাফি শার্টের হাতা ফ্লোট করতে করতে মেঘলার ঘরে আসলো। মেঘলা শুয়ে শুয়ে কাঁদছে। রাফি বলল আজব তো, কাঁদছিস কেন? মেঘলা রাফির গলা শুনে তাড়াতাড়ি চোখ মুছে উঠে বসলো। রাফি বলল গাড়িতে অপেক্ষা করছি, ড্রেস চেঞ্জ করে আয়। তখন মেঘলা বলল এত রাতে কোথায় যাব? রাফি বলল একটু ঘুরে আসি, আর তোর মাথা থেকে এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনাগুলি দূর করে আসি। বলে রাফি চলে গেল। মেঘলাও কিছুক্ষণ পরে এসে গাড়িতে বসলো। রাফি কোনো কথা বলছে না, সে গভীর চিন্তায় মগ্ন। মেঘলা বলল তুই কি বেশি রাগ করছিস ভাইয়া? মেঘলার কথায় রাফি চমকে উঠলো। রাফি বলল কই না তো, রাগ করবো কেন? কিছুক্ষণ পর রাফি মেঘলাকে নিয়ে একটা মজার টাইপের জায়গায় গেল। সেখানে একজন ইমাম সহ রাফির কয়েকজন বন্ধু আছে। মেঘলা বলল আমরা এখানে কেন এসেছি ভাইয়া, আর ইমাম সাহেব এখানে কেন? তখন রাফি বলল তোকে মেরে কবর দিব, জানাজার জন্য ইমাম সাহেবকে এনেছি। মেঘলা রাফির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রাফি বলল ইমাম সাহেব শুরু করুন। ইমাম সাহেব বলল মা 7,01,000 টাকা দেন মোহর, আপনি রাফি খানকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করছেন। যদি আপনি এই বিয়েতে রাজি থাকেন তাহলে কবুল 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 বলুন। মেঘলা কি বলবে বুঝতে পারছে না, সে হতবাক চোখে রাফির দিকে তাকিয়ে আছে। তখন রাফি বলল তাহলে কি ধরে নিব, আমাকে স্বামী হিসাবে আপনার পছন্দ হয়নি? মেঘলা কেঁদে দিল।
রাফি মেঘলাকে জড়িয়ে নিল। রাফি বলল, পাগলি কাঁদছিস কেন? আজ হোক বা কাল বিয়ে তো হতোই, এখন করলে ক্ষতি কি? কিন্তু এত রাতে রেজিস্ট্রি পেপার পেলাম না, তাই শরীয়ত মতে পবিত্র কালেমাকে সাক্ষী রেখে তোকে বিয়ে করছি। আজকের পর তুই আমার বউ হয়ে যাবি। তখন মেঘলা বলল, ভাইয়া। রাফি বলল, আর কাঁদিস না, দেখ চোখ মোস, কিন্তু তুই আমাকে কথা দে, তুই আর পাগলামি করবি না, আর এই বিয়ের ব্যাপারে কাউকে বলবি না, এমনকি নাবিলকেও না। এটা শুধুমাত্র তোর ভয় আর সন্দেহ দূর করার জন্য। তোর পরীক্ষার পর আবার ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তখন মেঘলা বলল, ঠিক আছে, বলবো না। ইমাম সাহেব রাফির বন্ধুকে সাক্ষী রেখে রাফি আর মেঘলার দুজনের বিয়ে পড়িয়ে দিলেন। রাফি মেঘলাকে নিয়ে ফিরে আসছিল। রাফি বলল, আর কোনো ভয় আছে? মেঘলা বলল, আছে আছে। রাফি বলল, এখন অবশ্য বাচ্চা নিতে আমার কোনো আপত্তি নেই। আপনি চাইলে আমাদের ফুটফুটে একটা মেয়ে হতেই পারে। ইনফ্যাক্ট আমার একটা কিউট মেয়ে হবে, সেটা আমার অনেক দিনের ইচ্ছা। তবে আগেই বলে দিচ্ছি, মেয়ে কিন্তু আমার মতো দেখতে হবে, তোর মতো না। মেঘলা লজ্জায় মুখ লুকিয়ে বলল, ভাইয়া। রাফি বলল, হেই কি সব বলছিস? এখন আমি তোর ভাইয়া? মেঘলা রাফির নাক টেনে বলল, তোকে আমি সারা জীবন ভাইয়াই ডাকবো। রাফি বলল, তাহলে কি আমার বাচ্চা আমাকে মামা ডাকবে? মেঘলা বলল, সে আমি কি জানি, কিন্তু বাচ্চারা মানে কি, আমাদের কয়টা বাচ্চা হবে? তখন রাফি বলল, এই ধর 10-12টা তো অবশ্যই। মেঘলা বলল, কি? রাফি বলল, আমার বউয়ের বাচ্চার এত শখ যে বিয়ের আগে বাচ্চা বাচ্চা করে, তাই কি করব বল? আমার ইচ্ছা না থাকলেও নিতে তো হবে। মেঘলা বলল, ভালো হচ্ছে না কিন্তু। রাফি বলল, থাক থাক থাক, আর লজ্জা পেতে হবে না। মেঘলা বলল, জানিস তুই না অনেক ভালো। তখন রাফি বলল, হ্যাঁ এখন তো ভালোই, যখন কথা শুনি না তখন হারামি, বজ্জাত, ফাউল, আরো কি কি জানি হয়ে যায়, তাই না? মেঘলা বলল, তুই হারামি বলেই তো এত ভালোবাসি তোকে। আই লাভ ইউ ভাইয়া। তখন রাফি বলল, আই লাভ ইউ টু পাগলি। রাফি আর মেঘলা লুকিয়ে বিয়ে করছে, অনেকদিন হয়ে গিয়েছে। যদিও তারা বিয়েটা কাউকে জানায়নি, তাই কোনো ঝামেলাও হয়নি। নীলিমাও বাসা ছেড়ে চলে গিয়েছে অনেকদিন আগেই, তাই রাফি আর মেঘলার মাঝে এখন আর কোনো ঝামেলা নেই। তাদের মাঝে ভালোবাসা থাকলেও তাদের যে বিয়ে হয়েছে সেটা দুজনেই প্রায় ভুলে গিয়েছে। তারা আগের মতোই স্বাভাবিক প্রেমিক প্রেমিকার মতোই আচরণ করে। বেশ ভালোই দিন কাটছে রাফি আর মেঘলার। মেঘলা মন দিয়ে পড়াশোনা করে, রাফিও অফিসের কাজে মন দিয়েছে। প্রতিদিনের মতো আজও মেঘলা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে রাফির ঘরে গেল। রাফি তখন শাওয়ার নিচ্ছে। মেঘলা রাফিকে ঘরে দেখতে না পেয়ে রাফিকে ডাকতে লাগলো। মেঘলা বলল, ভাইয়া কোথায় তুই? রাফি ওয়াশরুম থেকে উত্তর দিল। রাফি বলল, কতবার বলবো আমাকে ভাইয়া বলবি না? বউ হতে পারিস না ভালো কথা, অন্তত প্রেমিক তো হতে পারিস নাকি? তখন মেঘলা বলল, আচ্ছা বাবা বলবো না, এখন বাইরে আয়। রাফি বলল, আমি শাওয়ার নিচ্ছি। মেঘলা বলল, বেশ দেরি হবে, আসলে আমার কয়েকটা জিনিস লাগতো। রাফি বলল, বেড কর্নারে ওয়ালেট আছে, নিয়ে যা। মেঘলা বলল, উফ, এত সকালে দোকান কি খুলছে নাকি? রাফি বলল, তো ফিরার সময় নিয়ে আসবি। মেঘলা বলল, আমার এখনই লাগবে। রাফি বলল, আজব, তুই কিনতে পারবি না? তাহলে আমি কোথায় পাবো? আমি কি দোকানদার নাকি আলাউদ্দিনের জিন যে বলার সাথে সাথে নিয়ে আসবে? তখন মেঘলা বলল, উফ, তোকে বুঝাতে পারছি না, আমি আপাতত ম্যানেজ করে নিয়েছি, কিন্তু বেশিক্ষণ ম্যানেজ করতে পারবো না, তাই তুই অফিসে যাওয়ার পথে অবশ্যই কিনে দিয়ে যাবি, বুঝছিস? রাফি বলল, কি সব হিজিবিজি কথা বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা জিনিসটা কি সেটা বল। মেঘলা বলল, বলতে পারবো না, লিখে রেখে যাচ্ছি। তখন রাফি বলল, মেঘলা তুই না একটা আজব টাইপের মেয়ে। মেঘলা বলল, বক বক বন্ধ কর, আমি চলে যাচ্ছি, তুই যাওয়ার সময় দিয়ে যাস, ভুলে যাস না যেন, ভুলে গেলে বিপদে পড়ে যাব। রাফি বলল, আচ্ছা বাবা, দিয়ে যাব, যা এখন। মেঘলা স্কুলে চলে গেল। রাফি শাওয়ার নিয়ে বাইরে এসে দেখলো মেঘলা বিছানার উপর একটা কাগজ রেখে গিয়েছে। তখন রাফি বলল, দেখি কি এমন জিনিস যা ম্যাডামের এখনই লাগবে। বলে রাফি কাগজটা হাতে নিল। লেখা পিরিয়ড প্যাড। কাগজের নিচে লেখা, আমি ডেট ভুলে গিয়েছিলাম, হঠাৎ করেই এমন হলো, কিন্তু আমি স্কুল মিস দিতে চাই না, ভালো রেজাল্ট আমাকে করতেই হবে, তাই ম্যানেজ করে নিয়েছি। তখন রাফি বলল, পাগলি একটা। মেঘলার স্কুলের মর্নিং শিফট 7:30-এ সে বেরিয়ে গিয়েছে। রাফি অফিসে যদিও 10টায়, কিন্তু মেঘলার অসুবিধা হবে ভেবে রাফি অফিস টাইমের অনেক আগেই বেরিয়ে গেল। রাফি অফিসে যাওয়ার সময় প্যাড কিনে নিল। রাফি বলল, কিনে তো নিলাম, কিন্তু স্কুলে গিয়ে সবার সামনে এটা মেঘলার দিলে ব্যাপারটা কেমন হবে? অনেকেই হয়তো খারাপ ভাববে, তাছাড়াও মেঘলাও আমার কাছ থেকে নিচে অসুস্থতা বোধ করবে। তাছাড়াও অফিসে গিয়ে আমার পিয়নকে দিব, পাঠালেই মনে হয় ভালো হবে।
রাফি অনেক চিন্তা করে মেঘলার স্কুলে গেল না। সে অফিসে গিয়ে তার পিয়ন জেনিকে নিজের রুমে ঢাকলো। জেনি রাফির অ্যাসিস্ট্যান্ট, মিসেস রিদির মেয়ে। মিসেস রিদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাফি জেনিকে তার মায়ের চাকরিটা দিয়েছে। জেনি বলল, স্যার আমাকে ডাকছেন? রাফি বলল, এটা নিন। জেনি অবাক হয়ে গেল, স্যার এটা? রাফি আমতা আমতা করে বলল, মানে এটা মেঘলার, মানে আমার জিএফ এর, ওর স্কুলে গিয়ে দিয়ে আসুন। কথাটা বলতে গিয়ে রাফি বেশ স্তব্ধ হলো, মানে শরম পাইছে। জেনি আর কিছু না বলে মেঘলার স্কুলে গেল। স্কুলে গিয়ে মেঘলাকে কমন রুমে ডাকলো। মেঘলা বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। জেনি বলল, আমি জেনি, রাফি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথা শুনে মেঘলা অবাক হলো। মেঘলা মনে মনে বলল, ভাইয়া এত কম বয়সে অ্যাসিস্ট্যান্ট রেখেছে, আমাকে তো বলেনি। জেনি বলল, কি ভাবছো? মেঘলা বলল, কই কিছু না তো। জি বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? জেনি প্যাকেটটা মেঘলার দিকে ছুঁড়ে মারলো। মেঘলা অবাক হলো। জেনি বলল, এভাবে দেখার কি আছে, জীবনে এত বেশরম মেয়ে দেখিনি। স্যার তোমার বয়ফ্রেন্ড বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? একটা ছেলেকে দিয়ে এইসব কিনাতে লজ্জা করে না কেন? কোন মুখে এইসব কথা বললে বলো তো? মেঘলা বলল, কি সব বলছেন? তখন জেনি বলল, তোমার ব্যাপারে যতটা শুনছিলাম তুমি তো দেখি তার চেয়েও ভয়ঙ্কর। মেঘলা বলল, মানে কি? জেনি বলল, তোমার যন্ত্রণায় স্যার এক দ্বন্দ্ব শান্তি পায় না। স্যার সব সময় বলে এই মেয়ের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। এখন দেখছি সব সত্যি বলে। তুমি তো দেখছি স্যারকে নিজের গোলাম বানিয়ে রেখেছ। তখন মেঘলা বলল, আপনি একটু বেশি বলছেন না? জেনি বলল, না একদম না, সত্যি তাই বললাম। মেঘলা আর কিছু না বলে চলে গেল। রাতে রাফি বাসায় ফিরে মেঘলার ঘরে গেল। মেঘলা শুয়ে আছে দেখে রাফি বলল, শরীর কি বেশি খারাপ? মেঘলা জবাব দিল না। রাফি বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি। মেঘলা বলল, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। রাফি বলল, হঠাৎ মেজাজ খারাপ হলো কেন? মেঘলা উঠে রাফির দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, তোকে এখান থেকে যেতে বললাম না? যা বলছি। রাফি বলল, এ বাবা, যেতে বললি কখন? মেঘলা, পাগলামি করিস কেন? মেঘলা বলল, হ্যাঁ আমি তো পাগল, নিজেও পাগল, অন্য সবাইকে পাগল বানিয়ে দেই। তাহলে আমার কাছে এসেছিস কেন? তখন রাফি বলল, এই কয়েকদিনে মনে হয় ম্যাডামের মেজাজ একটু বেশি খারাপ থাকবে। থাক, আর কথা না বাড়িয়ে কেটে পড়ি, ভালো হবে ভেবে রাফি চলে যেতে চাইলো। রাফি যখন বাইরে যেতে চাইলো তখনই জেনি রাফির ফোনে ফোন দিল। রাফি ফোনের দিকে তাকিয়ে বলে উঠলো, জেনি? এত রাতে জেনি আমাকে ফোন করছে কেন? কোনো ঝামেলা হয়নি তো? রাফি যখন বিড়বিড় করে এসব বলছে, মেঘলা ডেব করে তার দিকে তাকিয়ে আছে। রাফি সেটা খেয়াল না করে ফোন ধরলো। রাফি বলল, জেনি বলো, কি হয়েছে? রাফি বলল, আচ্ছা চিন্তা করো না, আমি এখনই আসছি বলে রাফি ফোন রেখে বাইরে চলে গেল। রাফি বাইরে যাওয়ার সাথে সাথে মেঘলা রাফির ফোনে ফোন দিল। রাফি ড্রাইভ করছিল তাই ফোন দেখলো না। জেনির মা মিসেস রিদির অবস্থা খারাপ হয় ডাক্তার রাফিকে ডেকেছে। রাফিও তাই তাড়াহুড়ো করে হাসপাতালে চলে এসেছে। রাফি যাওয়ার পর ডাক্তার বলল, মিসেস রিদি অপারেশন করতে হবে। টাকার জন্য রাফিকে ফোন করছে। রাফি বিল দিয়ে দিল, রাতেই অপারেশন করা হবে। মিসেস রিদির আপনজন বলতে জেনি ছাড়া কেউই নেই, তাই রাফি সারা রাত হসপিটালেই থেকে গেল। আর রাফির ফোনটা গাড়িতেই ছিল, তাই মেঘলার ফোন দেখলো না। মেঘলা রাফিকে ততক্ষণ ফোন করলো যতক্ষণ না ফোনের চার্জ শেষ হয়ে অফ হয়ে গেল। মেঘলা বলল, বাহ, ভালোই উন্নতি হয়েছে দেখছি। এখন 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 অফিসের অ্যাসিস্ট্যান্টের সাথে বাইরে রাত কাটাস। এতটাই ব্যস্ত যে আমার ফোনটা পর্যন্ত ধরতে পারলি না। রাত কেটে গেল। সকালে রাফি বাসায় ফিরল। রাফির চোখ লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। এদিকে আরো একজনের চোখের মুখের অবস্থা খারাপ। সেটা আর কারো না, মেঘলার। তার অবস্থা রাফির চেয়েও খারাপ। সে সারা রাত তো ঘুমায়নি, তার উপর সারা রাত কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। সকালে সবাই যখন নাস্তা করছিল তখন রাফি ফিরল। রাফিকে দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগলো সারা রাত সে কোথায় ছিল। রাফি জবাব দিবে সেই মুহূর্তে মেঘলা খাবার ছেড়ে উঠে গেল। নাবিলের মা বলল, কি হলো মেঘলা, উঠে গেলি যে? মেঘলা বলল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে ছোট মা। নাবিলের মা বলল, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে না তোর শরীর ঠিক নেই, আজ না হয় স্কুলটা মিস দে। তখন মেঘলা বলল, আমি ঠিক আছি ছোট মা, ইনফ্যাক্ট একটু বেশি ঠিক আছি। রাফির দিকে তাকিয়ে বলে চলে গেল মেঘলা। তখন নাবিল বলল, এর আবার কি হলো? আচ্ছা বাদ দাও মা, রাফি তুই কোথায় ছিলি সে বল।
রাফি বলো আর বলিস না, মিসেস রিদি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার অনুপস্থিতিতেই উনি একদিন আমার বাসা সামলেছে। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, ওনার জন্য হাসপাতালে গিয়েছিলাম। আন্টি বেচারি আমার জন্য অনেক কিছু করছে, আমারও তো উচিত ওনার বিপদে ওনার পাশে দাঁড়ানো। তখন নাবিল বলল ভালো করছিস, আয় এবার খাবি আয়। রাফি নাস্তা করে ফ্রেশ হতে গেল ফোনটা চার্জে দিয়ে। রাফি ফ্রেশ হয়ে এসে ফোন খুলতেই দেখলো 158টা কল, তাও মেঘলার ফোন থেকে। দেখে রাফি অবাক হলো। রাফি বলল মেঘলা আমাকে এতবার কল করছিল কেন, কিছু কি হয়েছে? মেঘলা ফিরলে জিজ্ঞাসা করতে হবে। ভাবতে ভাবতে রাফি অফিসে গেল। কিছুক্ষণ যেতে না যেতেই বাসায় ফোন আসলো, মেঘলা স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। বাসা থেকে গিয়ে কেউ যেন তাকে নিয়ে আসে। নাবিল গিয়ে মেঘলাকে নিয়ে আসলো। রাফি খবর পেয়ে সাথে সাথেই বাসায় চলে আসলো। রাফি বলল মেঘলা কি হয়েছে? মেঘলা বলল কই কিছু না তো। রাফি বলল কিছু না মানে? নাবিল যে বলল তুই অসুস্থ। মেঘলা বলল অসুস্থ না, আমি ক্লাসে ঘুমিয়ে পড়ছিলাম, সবাই ভেবেছে অজ্ঞান হয়ে গিয়েছি, কিছুই হয়নি। রাফি বলল থ্যাংক গড, আমি ভাবছিলাম না জানি কি হয়েছে। মেঘলা বলল আমি একটু ঘুমাবো, তুই চলে যা প্লিজ। রাফি বলল অবশ্যই যাচ্ছি। রাফি যেতে যেতে বলল মেঘলা রাতে ফোন দিয়েছিলি? মেঘলা বলল কই না তো। রাফি বলল না তো মানে? এতবার ফোন দিলি এখন বলছিস না তো। তখন মেঘলা বলল দিয়েছিলাম বুঝি, আমার তো মনে পড়ছে না। তখন রাফি বলল কোনো কারণে আমার উপর রাগ করছিস মনে হচ্ছে। তখন মেঘলা বলল রাগ করার মতো কিছু কি করছিস? রাফি বলল মেঘলা বলল তাহলে রাগ করবো কেন? রাফি বলল এমন তেরা বেকা কথা আমার পছন্দ না, মেঘলা যা বলার সরাসরি বল। মেঘলা বলল সরাসরি বলবো? রাফি বেশ আগ্রহ নিয়ে বলল বল। মেঘলা বলল আচ্ছা বলছি, আমার ঘুম পেয়েছে। রাফি বলল কি? মেঘলা বলল এর চেয়ে সহজভাবে কি করে বলে আমার জানা নেই, তবুও ট্রাই করছি, জানাবো আমি একটু ঘুমাতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে এখান থেকে এখন যান, আমাকে ঘুমাতে দিন। তখন রাফি বলল হয়েছে বুঝছি, আচ্ছা না বললে নেই, আমার বয়ে গেছে তোর রাগের কারণ খুঁজতে, বলে রাফি চলে গেল। তখন মেঘলা বলল আসছে ভাব দেখাতে, তাকে আমার সব বলতে হবে। কেন রে কেন? তুই যে এত বড় একটা মেয়েকে অ্যাসিস্ট্যান্ট রেখেছিস সেটা কি তোর চোখে পড়ে না? আমার বলে দিতে হবে কেন? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মেয়ে রাখতে হবে কেন রে? ছেলে রাখা যেত না? তাও কি একটা সাতচুন্নি অ্যাসিস্ট্যান্ট রেখেছে? গাইস তোমাদের জন্য কিছু কথা, আজকের পার্টটা এখানে এন্ড করতেছি। আর হ্যাঁ, আমি ইদানিং রেগুলার ভিডিও দিতে পারতাছি না, কারণ আমি একটু অসুস্থ বলতে পারো, তো তার জন্য রেগুলার ভিডিও দিতে পারতাছি না। আর হ্যাঁ, আমি চেষ্টা করবো এই উইকের পর থেকে তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার, কারণ আমিও চাই তোমাদের রেগুলার ভিডিও দিতে। গাইস আজকের পার্টটা এখানে এন্ড করলাম। আর হ্যাঁ, ভিডিওটা তোমরা লাইক দিবা, কোনো টার্গেট দেবো না, কালকে পার্ট 36 পাবা। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। 100K সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 45K সাবস্ক্রাইব বাকি আছে, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। তো আমি চেষ্টা করবো তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার, তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও চাই তোমাদের রেগুলার ভিডিও দিতে। তো এই উইকটা আমার সময় দাও, তারপর আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমাদের নতুন নতুন গল্প দিমু। যেহেতু ইয়ামিন অন ফায়ার চ্যানেল বলে কথা, এখানে সবকিছুই সম্ভব।